নারী নীতি নিয়ে আজকে হেফাজতের যে সমাবেশ, এবং আপনারা জানেন যে রাজু ভাস্কর্যের সামনে আজকে যেভাবে একজন নারী প্রতিকৃতিতে যে অসম্মান জানানো হয়েছে, আমি অবশ্য অত বিস্মিত হই না। এখন না দেখতে দেখতে এসব অসম্মান দেখতে দেখতে বোধহয় অনুভূতিটা ভোটাও হয়ে গেছে। আমরা দেখেছি রাস্তায় কিভাবে নারীদেরকে পেটানো হচ্ছে। হ্যাঁ, আমরা জ্যান্ত নারীদেরকে পেটানো হচ্ছে, আর এটি তো প্রতিকৃতি। কিন্তু দুঃখজনক যে রাজু ভাস্কর্য বাংলাদেশের অনেক প্রতিবাদের কেন্দ্রস্থল, যেই রাজু ভাস্কর্য একটা অধিকার আদায়ের স্ফুলিঙ্গ, সেইখানে নারীর প্রতি এই অসম্মান ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন করে সহ্য করলো আমার ভাবতেও অবাক লাগছে। আর হেফাজত যেই তাণ্ডব, মানে তাদের ভাষায় যে তাণ্ডব চালিয়েছে, যারা এই 5ই আগস্টের আন্দোলনের আগে পরে নেতৃত্বে ছিলেন, আমরা দেখেছি তারা আস্তে আস্তে করে চুপসে গেছেন। আজকে তাদেরকে উদ্দেশ্য করে যে সমস্ত ভাষায় গালাগালি, যে শব্দ চয়ন তাদেরকে করা হয়েছে, এমনকি তাদেরকে যৌনকর্মী পর্যন্ত বলা হয়েছে। ফলে সবকিছু মিলিয়ে এই এনসিপি মানে নাগরিক পার্টি, হেফাজত যদি একে অপরের পরিপূরক হয়, আবার এই এনসিপি যদি হয় ডক্টর ইউনূসের নিয়োগকর্তা, তাহলে তারা তো একই গোত্রে, একই লাইনে, একই সমান, একই পার্টির লোক। তো তাহলে এই যেই ভাষায় তারা নারীকে চিহ্নিত করেছে, যেই চোখে তারা নারীকে দেখে, এটি কি অভিন্ন নাকি এর থেকে মানে প্রশ্নটি হচ্ছে এরকম যে তারা অভিন্ন কিনা। ডক্টর ইউনূস, হেফাজতে ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি, এই তিন অভিন্ন নাকি আসলে প্রেক্ষাপটটি ভিন্ন? রওশন আরা নিপা। অনেক ধন্যবাদ সুলতানা রহমান আমাকে আমন্ত্রণ করার জন্য। আর আমি আজকে আরিফা রহমান রুমার সাথে স্ক্রিন শেয়ার করছি, এটা আমার প্রথম। আমি তার প্রচুর ফেসবুক পোস্ট এবং তার বিভিন্ন আন্দোলনটা দেখি। তো যেইটা আপনি বলছিলেন সেটা কিন্তু খুব একটা সঠিক জায়গায়, যে এদের যোগসূত্রটা এক কিনা, অভিন্ন কিনা। আপনি দেখতে পারেন যে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, যখন আন্দোলন হয় তথাকথিত জুলাই আন্দোলনে, আপনি দেখবেন প্রচুর নারীর সমাগম, এবং তাদের ওই সময় নারীর বিষয়টা দিয়েই তারা আন্দোলনে মূলত এগিয়েছিল। কিন্তু যখন 5ই আগস্টের পরে আমরা কি দেখলাম, তাদের যে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্মটা ছিল, সেখানে কিন্তু কোনো নারীর কোনো জায়গা ছিল না। ইভেন দো এনসিপি যখন গড়ে উঠলো, তাদের যে এত বড় একটা কমিটি, সেখানেও কিন্তু কোনো নারীর জায়গা হয়নি। অনেক আলোচনা এবং সমালোচনার পরে তারা উমামা ফাতেমা নামে একজনকে তারা যেটা স্বীকৃতি দিল, বা ওই দলীয় ফোরামের জায়গাটা দিল। এবং আজকে আপনি দেখেন আরো যে তাদের যে জাতীয় এনসিপি নাগরিক কমিটির যে পার্টি, সেই পার্টির কি দলীয় কোনো ম্যানিফেস্টো তারা প্রকাশ করেছে, যে তারা কি, তাদের উদ্দেশ্য কি, বা তাদের এখানে কি কোথাও তারা এরকম কথা বলেছে, বা নারীর যে অংশগ্রহণ সেটা বিষয়ে তারা কিন্তু কখনো বলেনি। বরঞ্চ আমরা কি দেখেছি, মৌলবাদের সমর্থনে সবসময়ই তারা এক থেকেছে, সবগুলো আন্দোলন যেমন, এবং সব জায়গায়। আপনি বৈষম্য বিরোধী আন্দোলন আপনি দেখেন যে এই যে ইন্টারেস্টিং হচ্ছে, এখানে আমি আরো অংশীদার দেখি। কারণ হচ্ছে 5ই আগস্টের পরে যখন ক্ষমতার পট পরিবর্তন হয়ে গেল এবং ক্ষমতাটা কোথাও যায় নাই, আপনি জেনারেল ওয়াকার বললেন যে উনি প্রথমে জামাতকে, মানে একটা ধর্মীয় দলকে, হেফাজতকে, নাম না জানা কত গোষ্ঠীকে উনি দাওয়াত দিলেন জাতীয় ঐক্যমত, মানে জাতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। এরপরে এই যে গ্রুপটা, হেফাজত বলেন, আরো যে মৌলবাদী যতগুলো ধর্মীয় গোষ্ঠী আছে, এরা একসময় আমরা দেখেছি জামাতের এ টিম, বি টিম বা সি টিম, তাদের মূল জায়গাটা এক। তেমনি ভাবে এনসিপিও কিন্তু জামাতের আপনার একটা টিম, সেটা কোন টিম সেটা হচ্ছে প্রশ্ন। তারপরে আরেকটা যেটা কমিটি আছে, এবি পার্টি বোধহয়, এবি পার্টি আছে একটা, এটাকে জামাতের বি টিম বলা হয়। আপনি একটা জায়গা মিস করেছেন, সামান্থা নামে যে মেয়েটি আছে, তাকে আমরা এই এনসিপির সমাবেশে দেখেছি বক্তব্য রাখে। তিনি এনসিপির হয়তো একটা দায়িত্বশীল পদেও আছে। মানে আমাকে অনেকেই বলেছেন তিনি বাম রাজনীতি করতেন, এবং এই আন্দোলনের সময় থেকে তিনি হিজাবি হয়েছেন। এক্স্যাক্টলি।
এই আন্দোলনের মানে কি এনসিপি গঠনের পর, আন্দোলনের সময় থেকে না, কিন্তু উনি আন্দোলনে কিন্তু খুবই একেবারে অ্যাক্টিভিজমের চূড়ান্ত জায়গায় ছিলেন। উনি বিভিন্ন ভাবে, আমরা জানি বোধহয় উনি আর্ট কলেজের ছাত্রী, আমি যদি ভুল না করি, চারুকলার ছাত্রী তিনি, চারুকলার ছাত্রী। এবং তারপরে যখন পার্টি গঠন হলো তখন তার মাথায় একটা হিজাব চলে আসলো এবং তার কথাবার্তার ধরনটাও কিন্তু চেঞ্জ হলো। আমরা কি দেখেছি এই আন্দোলনের শুরুতে নারীর অধিকার নিয়ে সবচেয়ে বড় আঘাতটা এসেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নারীর যে কোটা রেখেছিলেন, তার জন্য বাংলাদেশের যে উন্নয়নের, নারীর জাগরণের যে জায়গাটা তৈরি হয়েছিল, সেখান থেকে আমরা প্ল্যাকার্ড দেখলাম যে নারী হচ্ছে অনন্যা, তার কোটা মানায় না। তার মানে টার্গেটটা কিন্তু শুরু থেকেই নারীটা ছিল, এবং এটা যে একটা মৌলবাদী শক্তির উত্থান এবং তাদের নিয়ন্ত্রণ। এবং আমরা তো দেখেছি যে আন্দোলনে কে কত টাকা দিয়েছে, কারা কিভাবে ব্যাগ দিয়েছে, মাঠের ভূমিকা কিভাবে পালন করা হয়েছে। এই সংখ্যার বেশিরভাগ সংখ্যাই তো শিবির, জামাত বা হচ্ছে হেফাজত, এই যে মৌলবাদী সংগঠনগুলো, তাদের সাথে। এখন যেটা হয়েছে বাংলাদেশের দীর্ঘদিনের ইতিহাসে, এই যে ভোটের রাজনীতিতে জনপ্রিয়তায় মৌলবাদ কখনো মানুষ খায় না, তখন এই এ টিম বে টিম বা এই যে বিভিন্ন কৌশলে তারা আত্মপ্রকাশ করে, কিন্তু তাদের জায়গাটা এক। তাহলে ডক্টর ইউনূস এই মৌলবাদীদের নেতা, আরিফা রহমান রুমা। ধন্যবাদ সুলতানা। আর এই যে আমারও আসলে নিপাপার সাথে ফার্স্ট স্ক্রিন শেয়ার, সেজন্য তোমাকে আরো বেশি থ্যাঙ্কস, আরো বেশি কৃতজ্ঞতা। আমি অনেক আগে, আমরা তখন মানে কেউ আমাদের কেউ চিনে না, তখন থেকে আপা খুব ফেমাস, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম আপনাকে, মনে আছে আমার। হ্যাঁ সুলতানা, ডক্টর ইউনূস আসলে কারোই নেতা না। ডক্টর ইউনূস উনি নিজের বাইরে পৃথিবীর কাউকে চেনেন না, কিচ্ছু জানেন না। উনি এই কারণে যা ইচ্ছে তাই করতে পারে। আর আমার কাছে মনে হচ্ছে এই যে নারীর প্রসঙ্গ নিয়ে আসা, সবাই খুব ভালো করে জানে যে এই প্রসঙ্গটা আসলে নানা দিক থেকে নানাভাবে এটার প্রতিবাদ হবে। তারপরেও কেন এই প্রসঙ্গটা নিয়ে এসছে, এটাও কিন্তু একটা ভাববার বিষয়। আমার কাছে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি করিডোর থেকে এই যে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিলিয়ে দেবার যে প্রচেষ্টা ইউনূস করছে, ওটা থেকে মানুষের মুখটা অন্যদিকে ফিরিয়ে নেবার জন্য, দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নেবার জন্য এই ধরনের একটার পর একটা প্রোগ্রাম তারা করবে। যেমন আমরা জাতীয় নাপা পার্টির আরেকটা প্রোগ্রাম দেখলাম, কয়েকশো লোক হয়েছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ বাইতুল মোকাররম গেটের সামনে। তো ওটা আমি 2-3 হাজারের কথা লিখেছিলাম, তো ব্যাপক প্রতিবাদ এসেছে যে গুনে দেখেন কতজন। তো যাই হোক, এই যে একটা পর একটা করছে, তারপর মানে এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমার দেশের স্বাধীনতা যখন থাকবে, সমুজ্জ্বল থাকবে, আমার সার্বভৌমত্ব যখন থাকবে, তখন এই সব সমস্যা কিন্তু আমরা মিটিয়ে ফেলতে পারবো। কারণ মাথার উপরে বসেই আছে জঙ্গি বন্ধু, আমরা ইউনূসকে এখন জঙ্গি বন্ধু ডাকছি, জঙ্গি বন্ধু, রাজাকার সাগরেদ বা রাজাকার শিরোমণি এরা। তো সেখানে নারীর অবস্থা এরকম হবে, এটাই তো স্বাভাবিক। এবং এদের কিন্তু প্রথম টার্গেট বরাবরই দেখি, এইসব জঙ্গিদের ফার্স্ট টার্গেট কিন্তু নারী, একদম সব সময়। মানে এত বেশি ভয় পায়, যেহেতু যোগ্যতা, এদের লক্ষ্য করবেন এদের যোগ্যতা কতটুকু, যেহেতু এরা কখনোই পেরে উঠবে না, যার ফলে তারা ধর্মের মাধ্যমে নারীটাকে ঘরে, কিন্তু এদের ফার্স্ট শত্রু হচ্ছে এদের বোন, এদের স্ত্রী। তাকে দমানোর জন্যই তারা আসলে মূলত এই রাষ্ট্রীয়ভাবে একটা আইন দিয়ে, যেটা বছরের পর বছর দমানোর চেষ্টা করা হচ্ছে। সো এটাই আসলে তাদের অস্ত্র। এবং একটা বিষয় লক্ষ্য করবেন যে এই প্রসঙ্গ কিন্তু 2013 সালে আবার যে এসছে এই সময়, এবং যে ভাষায় কথা বলা হয়েছে, আমরা দেখেছি যে এত অশালীন, অসভ্য ভাষা, এটা স্বাভাবিকভাবে বেড়ে ওঠা কোনো মানুষের পক্ষে আসলে এটা সম্ভব নয়। এবং আমার ফেসবুক পোস্টগুলো পাবলিকের জন্য ওপেন থাকে কমেন্ট করার জন্য। সো আমি ইচ্ছে করেই কমেন্ট অপশনটা ওপেন রেখেছি, এটা দেখার জন্য যে দেখবেন যে এই জঙ্গিরা আসলে তারা কারা, তাদের রুচি, তাদের চিন্তা এবং অশালীন গালাগাল ছাড়া কিন্তু এরা যুক্তি দিয়ে আপনাকে কিচ্ছু করতে পারবে না। সো একদম ডিরেক্ট লিখবে আপনি পতিতা, এরকম। আমার একটা ডিবিসিতে একটা টক শো, একদম আপনি শুধুমাত্র আপনি না,
যে সবার ক্ষেত্রে তাদের পছন্দ না হলে তখন এটা আপনি হচ্ছেন পতিতা। হ্যাঁ, দেখে যে আমি পতিতা সেটাও তারা প্রমাণ পাই। মানে এর চেয়ে বেশি তারা কল্পনা করতে পারে, এদের ভাবনা এর চেয়ে বেশি কিছু নাই। একদম রাইট রাইট, এর চেয়ে বেশি তো এই জিনিসটা মাথায় আপনার আসবে কেন? একটা স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠা মানুষের ভেতর তো অ্যাটলিস্ট এইটা চলে আসার কথা না। মানে কখন চলে আসে? যখন তার মন ও মগজে এর বাইরে আসলে আর কিছু নাই। হ্যাঁ, তো আর ওই আমরা সেই ইউনুসের ওই প্রসঙ্গেই যাই। ইউনুস হচ্ছে এদেরকে ব্যবহার করছে। ইউনুস জানে যে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্য এই মুহূর্তে সে পাশে কেবল এদেরকেই পাবে। এবং ইউনুসের যেহেতু নিজের কোনো দল নাই, নিজের কোনো কর্মী বাহিনী নাই, নিজের কোনো অনুসারী নাই, যার জন্য সে আসলে ব্যালেন্স করবে বা সে চিন্তা করবে যে আমি চলে গেলে এদের কি হবে। যেটা আপনি আজকে যদি আওয়ামী লীগের কথা চিন্তা করে দেখেন, যে আওয়ামী লীগের আমাদের নেত্রী উনি প্রতি মুহূর্তে, উনি তো দেশের বাইরে নিজের সিকিউর জীবন যাপন করছেন, উনি তো চুপ থেকে ওনার মতো করে উনি একটা জীবন যাপন করতে পারতেন। তা না করে উনি প্রতি মুহূর্তে দেশের কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলছেন, দিক নির্দেশনা দিচ্ছেন। কারণটা কি? এবং কেন উনি দেশ থেকে বেরোতে পারছেন না? কারণটা কিন্তু যে এই দেশটা তার দল, তার বাবা বলেন, তাদের অনুসারী বা আমাদের নিজ হাতে তৈরি করা। সো এই দেশের প্রতি যে মমতা, এবং এই দেশে যারা রয়ে গেছে এখনো, মানে ইচ্ছে করলেই কিন্তু আওয়ামী লীগ বলেন বা অন্য রাজনৈতিক দল বলেন, সে দেশ থেকে একদম বিলীন হয়ে যেতে পারবে না, কারণ তার লক্ষ কোটি কোটি করে অনুসারী আছে আজকে যারা ফেস করছে। তো ইউনুসের কিন্তু সুবিধা হচ্ছে, ইউনুসের সেটা নাই। ইউনুস যা ইচ্ছে তাই করে উড়াল দিবে, এবং তাই করবে ইউনুস ঠিক সেটাই করবে। দেখবেন যে ইউনুস উড়াল দিবে, আপনারা ইউনুসকে খুঁজে পাবেন না। কাজেই ইউনুসকে যদি প্রয়োজন মনে হয় সে হেফাজতে কাজে লাগাবে, আবার যখন তার প্রয়োজন হয়েছে সে তখন সামিনা লুৎফাদের কিন্তু কাজে লাগিয়েছে। আজকে সামিনা লুৎফা নেত্রারা কোথায়? আজকে দেখলাম সে কওমি জননী নিয়ে একটা পোস্ট দিয়ে হাহা করছে, রাইট? সো এই কথা বলে তাচ্ছিল্য করার আগে চিন্তা করা উচিত ছিল যে আজকে যারা এই কথাগুলো বলছে, যাদের মানে বিরুদ্ধে অ্যাকচুয়ালি তার এই শব্দ চয়ন, যে কারণে সে আজকে বলতে বাধ্য হচ্ছে, সেই অবস্থাটা এই নেত্রারা কিন্তু তৈরি করে দিয়েছে। আজকে গীতিয়ারা নাসরিনরা তৈরি করে দিয়েছে, আজকে কাজলি শেহরিনরা তৈরি করে দিয়েছে, তাই না?